আসলে প্রাইভেট সেক্টর থেকে আসছে। সুতরাং এই প্রাইভেট সেক্টর এবং মার্কেটকে কি করে আরো প্রোডাক্টিভ করা যায়, আরো কি করে কম্পিটিটিভ করা যায়, এটাও কিন্তু উদ্দেশ্য। এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সেক্টরটাকে আরো অনেক বেশি গতিশীল, আরো উৎপাদনশীল, আরো প্রতিযোগিতামূলক কিভাবে করা যায়, সেটাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল। এবং এর জন্য আরো উন্নত মানের আমাদের জনশক্তি দরকার এবং একটা কোন মানের শিক্ষা দরকার। এই আলোচনা কিন্তু এই প্রকল্পের মূলে আমাদের সেই আলোচনা, সেগুলো আজকে আসেনি কারণ এই আলোচনা বোধ আগে হয়ে গেছে। আজকের বিষয় ছিল আপনার ব্যাংকিং এবং বাণিজ্য ও বিনিয়োগ, এবং এর প্রতিটি ক্ষেত্রে আপনারা তথ্য দিয়েছেন এবং আলোচনা করেছেন, এবং ফখরুল খুব সুন্দরভাবে আপনারা যে আলাপটা করেছেন সেই আলাপগুলোর একটা সার সংক্ষেপ দিয়েছেন। আমি সেই প্রতিটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি যে কয়েকটি বিষয় ব্যাংকিং সম্বন্ধে উঠেছে তার কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি একটি আহ্বান করবো সবার কাছে, বিশেষ করে আপনারা যারা ভাবছেন তথ্য প্রযুক্তি নিয়ে, যারা ভাবছেন তাদের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণেও আপনাদের অংশগ্রহণ করা উচিত। আমি মনে করি বাংলাদেশ ব্যাংক সে আগের ব্যাংক নেই, এটি একটি রুদ্ধ দ্বার নয়, এটা একেবারেই খোলামেলা একটি প্রতিষ্ঠান। এখন আপনারা আপনাদের মতামত প্রতিটি ক্ষেত্রে দেবেন, এটি আমি আশা করি, এবং ইতিমধ্যে আপনারা অনেকেই দিয়েছেন। আজকে এখানে যারা কথা বললেন তারা অনেকেই আমাদের এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে কি করে ব্যাংকিং এর মান আরো বাড়ানো যায় সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আপনারা আমাদেরকে মতামত দিয়েছেন। আমাদের একটি পরামর্শ কমিটি আছে, সেই কমিটিতে আপনারা অনেকেই অংশগ্রহণ করেন আমি জানি, এবং সেই আলোকেই আমরা গত কয়েক মাসে আমি মনে করি যে কতগুলো যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি। হয়তো বাস্তবায়নে একটু সময় লাগছে, কারণ এটার একটি বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে। আপনারা আজকের আলোচনাতে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেক আলাপ হয়েছে, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হলে যেটা শক্তিশালী একটা তথ্য প্রযুক্তি অবকাঠামো দরকার, সেটা নিয়ে এখনো তেমন আলোচনা হয়নি, এবং এটি বড় ধরনের অবকাঠামো দরকার। এবং এই অবকাঠামোগুলো না হলে পরে এটি হয়তো অল্প মানের তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু উন্নত মানের তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ব্যাংকিং এগুলো কিন্তু অনেক অনেক বেশি বড় মানের আপনার তথ্য প্রযুক্তি ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই বিষয়টার উপরে বিনিয়োগ করা দরকার, এবং সেই বিনিয়োগের কথাও কিন্তু বলতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি জায়গাতে সেই বিনিয়োগের দরকার আছে, এবং তথ্য প্রযুক্তি খাতে যে আজকে বাজেটে বাড়তি বিনিয়োগ দিচ্ছে, আমি মনে করি যে সরকার কিন্তু অনেক বেশি উদারতাই দেখাচ্ছে, বরং আমরাই যারা ব্যবহারকারী আমরা হয়তো সেটা ব্যবহার করতে পারছি না, সেই বিনিয়োগটা নিতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমার মনে হয় যে তারপরও সরকারকে নিরুৎসাহিত করা উচিত না, প্রতিটি বাজেটে তাদের বিনিয়োগ আরো বাড়ানো উচিত বলে আমরা মনে করি, এবং এই বিনিয়োগটা কি করে ব্যবহার করা যায় সেই দিকে আপনাদের নজর দেওয়া উচিত, সকলেরই নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি দ্রুত যে বিষয়টি সকলেই তুলেছেন এবং সেটা আগে একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটি হলো যে আমরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে সেইভাবে ক্রস বর্ডার পেমেন্ট এখনো সেইভাবে চালু করতে পারিনি। তার একটি বড় কারণ ছিল, আপনারা সকলেই জানেন, যে আমাদের দেশের যে রিজার্ভ সেটি যথেষ্ট ছিল না, এবং এই অল্প অর্থ আমরা একেবারে খুলে দিলে পরে পরবর্তীকালে কি ইম্প্যাক্ট করবে আমরা বুঝে উঠতে পারছিলাম না, বা আমরা খানিকটা কষা ছিলাম, এবং এখন আমরা কষা আছি। তো সেই কারণে আমরা একেবারে একদিনই যতটুকু কষ্ট করে যে রিজার্ভ বিল্ড আপ করছি আমরা সেটা একেবারে খোলামেলা সব ছেড়ে দিব এবং আবার আগের অবস্থায় চলে যাব, সেটি বোধহয় আপনারা অ্যাডভাইস করবেন না। তবে তার মানে এই নয় যে আমাদের আজকের যে গ্লোবালাইজেশনের এই যুগে আমরা বন্ধ দরজা দিয়ে বসে থাকবো, এটাও কিন্তু সত্যি না। সেই কারণে
আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কাজ করছি এবং আমরা এই ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেমের একটা লিমিটেড পর্যায় পর্যন্ত এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা আমরা খুব শিগগিরই ওপেন করব এবং এটা কাজ আমাদের চলছে এবং আপনাদের পরামর্শ নিয়েই, এবং সেই জায়গাতেই আমি বলবো যে অন্যান্য এবং অন্যরা যারা এখানে সাজেশন করছেন তাদেরকেও বাংলাদেশ ব্যাংকে এসে আলাপ করবার জন্য আমি আহ্বান করবো যে কতটা পর্যন্ত দরজাটা আমরা খুলবো, এটা কি পুরোপুরি খুলে দেব নাকি একটি নির্দিষ্ট পরিমাণ খুলবো, এটা নিয়ে আপনারা আলাপ শুরু করেন। আমরা অলরেডি আলাপ শুরু করেছি, এর মধ্যে বেসিকের সাথে একটি বড় আলোচনা আমাদের হয়ে গেছে এবং আরো অন্যান্য গ্রুপের সাথে আমরা আলাপ করছি, আপনারাও আলাপ করেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা যদি আমাদের যে কথাটা বললাম যে আমাদের যে এই যে সতর্কতামূলক যে অবস্থান, এটার মধ্যে থেকেও আপনারা যদি একটি গ্রহণযোগ্য সাজেশন আমাদের দিতে পারেন যে এই পরিমাণ খোলাটা এই মুহূর্তে সম্ভব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে অন্যান্য জায়গাতে যেমনটি আমরা করেছি এই জায়গাটাতেও আমরা খুব শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবো। এটা নিয়ে ভয়ের কিছু নেই। আমরা খুব অংশগ্রহণমূলক পদ্ধতিতে বিশ্বাস করি এবং আপনাদের মতামত সাপেক্ষে আমরা এই জায়গাটাতে করবো। আমি নিজেও খুব ফিল করি যে ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করবার জন্য তারা যদি কিছু ডলার পাঠাতে চায় সেটার জন্য এতটা বাধা থাকা উচিত না। আমি মনে করি যারা বিদেশে ছোট ছোট কোম্পানি তারা বিদেশে সফটওয়্যার এক্সপোর্ট করেছে, সেই টাকাটা পেতে তাদের কেন অসুবিধা হবে? এটা এই অসুবিধা হওয়া উচিত না এবং এই ব্যারিয়ার গুলো ধীরে ধীরে আমরা তুলে দিব। তবে আপনাদের এইখানে অংশগ্রহণ করতে হবে এবং এই সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণে আপনারা যে মতামত দেবেন সেটাই আমি আশা করব। দ্বিতীয়ত, মোবাইল ফোনের ব্যাংকিং এর উপরে আমরা বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সকলেই জানেন আমাদের যে রেগুলেটরি ব্যারিয়ার সেটা তুলে দিয়েছি। একটা জায়গাতে এখনো আমরা খানিকটা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি, সেটা হলো P2P, বাট ইন অল আদার এরিয়াস অর্থাৎ B2B, G2B এগুলো সব জায়গাতে আমরা খুলে দিয়েছি। এবং আমি বলবো যে আমি বরং চ্যালেঞ্জটা আপনাদের দেব যে বাংলাদেশ ব্যাংক বরং 3 কদম এগিয়ে গেছে, আমরা পেছনে, আপনারাই পেছনে পড়ে আছেন, ব্যাংকগুলো পেছনে পড়ে আছে, অন্যরা কিন্তু এটাকে ব্যবহার করছেন না, এই যে সুযোগ নিচ্ছেন না। মাত্র 4টা বা 5টা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর লাইসেন্স নিয়েছে আমাদের কাছ থেকে। অন্যান্য বড় বড় ব্যাংক যারা আজকে বিশেষ করে পাবলিক ব্যাংক তারা কিন্তু এই লাইসেন্স গ্রহণ করছেন না এবং সেই কারণেই আমি বলবো যে আমরা কিন্তু রেগুলেটরি পক্ষ থেকে আমরা কিন্তু দরজা খুলে দিয়েছি। এখন আপনারা দ্বিধা করছেন ঘরের মধ্যে ঢুকবেন কি ঢুকবেন না, সেটি আপনাদের বিষয় এবং আমি আশা করবো যে অন্যান্যদের কাছ থেকে সুযোগ নিয়ে দেখুন যে অন্য ব্যাংকগুলো যারা এগুচ্ছে তারা কিভাবে এগুচ্ছে, তারা কেমন ভাবে তাদের আমি জানি একটি ব্যাংক এমনকি বিদেশি উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে বড় সাবসিডি পর্যন্ত করে ফেলছে মোবাইল ব্যাংকিং করবার জন্য, আরেকটি ব্যাংক বড় ধরনের ইনভেস্টমেন্ট করছে এই খাতে। সুতরাং দিস আর গুড বিজনেস। আই এম শিওর যে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে এই বিজনেসে অংশগ্রহণ করবার জন্য এবং তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন। অবশ্য একজনকে দেখে আমাদের দেশে আরেকজন এগিয়ে যায়, সেই জন্য হয়তো একটু দ্বিধা করছেন, কিন্তু যখনই দেখা যাবে যে ভালো বিজনেস হচ্ছে সঙ্গে সঙ্গে এটা এগোতে থাকে। তার মানে এই নয় যে ব্যাংকগুলো বসে আছে। আমার কাছে মনে হয় যে ব্যাংকগুলো যথেষ্ট তথ্য প্রযুক্তি ব্যবহার আগের চেয়ে অনেক বাড়িয়েছে এবং এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা আরো বাড়বে বলে আমার মনে হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা নিয়মিত তথ্য প্রযুক্তি অডিট করি, আমরা প্রত্যেকটা ব্যাংকের অডিট করি যে আপনারা কতটুকু তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন এবং আমাদের অডিট রিপোর্ট বলছে যে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে ব্যাংকগুলোতে, এমনকি পাবলিক ব্যাংকেও তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আরো অনেক বেশি বাড়া উচিত ছিল কিন্তু বাড়ছে। আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই কতটা তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই আজকে এই মুহূর্তে বাংলাদেশের অন্তত ঢাকা শহরের কোন ব্যাংক একটি চেকও হাতে পাঠায়নি। আজকে সারাদিন ধরে অটোমেটেড ক্লিয়ারিং হাউস ওপেন আছে, শুধু ইমেজ যাচ্ছে। এই ব্যাংক থেকে আপনি যে চেকটা জমা দিচ্ছেন সেই চেকটার ইমেজ এখন বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক এটা আবার ক্লিয়ার করে ফেরত পাঠাচ্ছে এবং আজকে সারাদিনে কোনো ম্যানুয়াল চেক গ্রহণ করা হবে না আমাদের
ব্যাংকে। তো এটি কি বড় ধরনের অগ্রগতি না? আপনি বলেন বাংলাদেশের মতো দেশে লক্ষ লক্ষ চেক নিমিশে এটাকে আপনার প্রসেস হয়ে আবার ফিরে আসছে এবং খুব বেশি ফেলিওর হচ্ছে না। দুই একটি ক্ষেত্রে হয়তো ফেলিওর হতেই পারে, কিন্তু সেগুলোর জন্য আবার কাউন্টার খোলা আছে, ম্যানুয়াল কাউন্টারটা খোলা আছে। যদি কোনো কারণে আপনার চেক অটোমেটিক্যালি ক্লিয়ার না হয়, ভয় পাওয়ার কিছু নাই। নর্মাল ওয়েতে যেভাবে আপনারা চেক ক্লিয়ার করতেন সেরকম চেক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এই যে সিস্টেমটি কাজ করছে, আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, এমনকি গভর্নমেন্ট যে আমরা ভয় পেয়েছিলাম যে গভর্নমেন্টের চেক গুলো আমরা শেষ পর্যন্ত এইভাবে ক্লিয়ার করতে পারবো কিনা, কিন্তু মুসলিম এখানে আছে, থ্যাংকস টু হিম এন্ড হিজ সেক্রেটারি, মানে তারা সকলেই এগিয়ে এসেছেন এবং এগিয়ে আসার ফলে আমরা সরকারি চেক গুলোকেও এখন এই অটোমেটিক ক্লিয়ারিং হাউসের মধ্যে আনতে পেরেছি। এটা এখনো পর্যন্ত ঢাকা কেন্দ্রিক, তবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আমরা অন্য অন্য শহরগুলোতে এবং প্রথমেই ডিভিশনাল টাউনগুলোতে শুরু করব, তারপরে আমরা গ্রাম পর্যায়ে যাব। সুতরাং বিশেষ করে পাবলিক ব্যাংকগুলোকে আমি অনুরোধ করব আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এমন একদিন আসবে হঠাৎ করে কিন্তু আমি সব বন্ধ করে দেব, ম্যানুয়াল চেক আর দিতে পারবেন, এমনকি গ্রাম থেকে কোনো ম্যানুয়াল চেক নেব না। সেদিন কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্য গুলো প্রাইভেট ব্যাংকে চলে যাবে। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখন থেকে আপনাদের সাবধান হতে হবে যে আপনারা এই জায়গাটাতে কতটা দ্রুত এগিয়ে যাবেন। এর সম্পূরক হিসেবে আরেকটি প্রক্রিয়া চলছে, সেটি হলো